পুলিশ ফাইল। হ্যালো রূপা, বল। মা কি করছো? কি আর করব, একটু বেরিয়েছিলাম। কোথায়? গয়নার দোকানে। উফ মা, তুমি পারো বটে। সবে লকডাউন কাটলো কি কাটলো না, তোমার শপিং শুরু। বাড়িতে একা একা বসে কি করব বল। আর তাছাড়া এই লকডাউন করে ঘরে বন্দি অবস্থায় প্রাণটা একেবারে হাঁপিয়ে উঠেছিল। তাই একটু ছাড় পেতেই বেরিয়ে পড়েছিলে, তাই তো? যাকে কি কি কিনলে বলো। তুই আয় না, এসে দেখে যা। যাবো সামনের সপ্তাহতেই যাব। আচ্ছা, দাদার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ওরা তো বললো সামনের সপ্তাহেই আসবে। ভালোই তো হলো, আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি, একসঙ্গেই যাওয়া যাবে, খুব হই হই করা যাবে। তোদের সব খবর টবর ভালো তো? হ্যাঁ, ওই চলছে। তবু বাঁচুয়া যে লকডাউনটা উঠলো। হ্যাঁ, দেখ আবার কবে করে দেয়। সেই মা, আমি এখন রাখছি, নিচে যাব। ও তুই ছাতে? হ্যাঁ, একটু হাঁটছিলাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, কেমন? বাই। হ্যালো, কেমন আছো মা? ও প্রাণেশ, কি ব্যাপার রে তোর? এতদিন বাদে মাকে মনে পড়লো? আমি তো ভালোই আছি, তোর কি খবর? না না মা, তোমাকে আমার সব সময় মনে পড়ে। আসলে মানে কি হয়েছে রে, এমন আমতা আমতা করছিস কেন? আমার খুব বিপদ মা। বিপদ? কেন রে, কি হলো আবার? বলবো বলেই তো আমি তোমাকে ফোন করেছি। তুই কোথা থেকে কথা বলছিস? বাড়ি থেকে। বল বল, কি হয়েছে বল। কি ব্যাপার, দুদিন ধরে মাসিমাকে দেখছি না কেন? তাছাড়া বিকেল হয়ে গেল, এখনো বাইরে ফুলের প্যাকেট ঝুলছে কেন? না না, দরকার নেই, ওনার ছেলেকে বরং ফোন করে জানাই। হ্যালো হ্যালো, রজত বাবু, আমি আপনার মায়ের ভাড়াটে অমরেশ বলছি। ও অমরেশ বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম কি, মাসিমাকে আজ দুদিন ধরে দেখতে পাচ্ছি না। মানে? না, উনি তো রোজই বেরোন, প্রায় দেখা হয়, কিন্তু আজ দুদিন হলো ওনাকে দেখতে পাচ্ছি না। আর বিকেল হয়ে গেল, এখন ওই ফুলের প্যাকেটটাও কিন্তু দরজায় ঝুলছে। কি বলছেন আপনি? আপনি একবার দরজার বেলটা বাজিয়ে দেখুন, বা দরজা একবার ধাক্কা দিয়ে দেখুন, মাকে একবার ডেকেই দেখুন না। না না, মানে বুঝতেই তো পাচ্ছেন, করোনা পিরিয়ড চলছে। তাছাড়া মানে বলছিলাম যে আমি। কি আশ্চর্য, আপনি এত আমতা আমতা করছেন কেন? মাকে একবার ডেকেই দেখুন না। না মানে আমি ডাকবো, মানে ওই
বলছিলাম যে আপনি একবার নিজে এসে দেখলে ভালো হতো না? ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি আসছি। আচ্ছা, রাখছি। অদ্ভুত লোক তো। মা ফোনটা ধরলো না কেন? এই সমুদা, একটু লেক টাউন হয়ে চলো তো। আমার কি দরকার বাবা, 4 মাস এই এসে দেখুক। আসুন আসুন, এই দেখুন দরজায় এখনো ফুল ঝুলছে। তাই তো দেখছি। হ্যাঁ। আপনি একবার মাকে ডাকতে পারলেন না? না মানে অদ্ভুত। মা, দেখি দরজা তো খোলা। হ্যাঁ তাই তো। আপনি খেয়াল করেননি? না। মা, 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 ও মা, মা, মা তো এখানে নেই। তাই তো দেখছি। চলুন তো একবার বেডরুমের দিকে যাওয়া যাক। মা, ও মা, ও মা, মা, কি হয়েছে তোমার? কি হয়েছে মা তোমার? মা, ও মা। স্যার, হ্যাঁ বলো সুমাইয়া। স্যার রিমা গাঙ্গুলি মারার কেসে পিএম রিপোর্টটা। ও দেখি। শ্বাসরোধ করে হত্যা। সম্ভবত ডেড বডির পাশে যে আমরা বালিশগুলো পেয়েছিলাম তা দিয়েই ভদ্রমহিলাকে মুখ চেপে খুন করা হয়েছে। হতে পারে। আর স্যার বাইরের দিকে দরজাও খোলা ছিল, তার মানে খুনি বাইরে থেকে এসেছে। সম্ভবত রিমা দেবী হয়তো খুনিকে চিনতেন, তাই দরজা খুলে দিয়েছিলেন। ফ্ল্যাটে কিন্তু কোনো সিসিটিভিও ছিল না, না হলে জানতে পারতাম যে খুনের আগে কে বা কারা ফ্ল্যাটে ঢুকেছিল। রাইট। তবে খুনের ধরন দেখে মনে হচ্ছে ডাকাতি আর লুটপাটের জন্যই খুনটা করা হয়েছে। হ্যাঁ স্যার, ঘরের ভিতর খুব একটা ধস্তাধস্তির চিহ্ন আমরা পাইনি, তার মানে আপনার সন্দেহই ঠিক। খুনি বা খুনিরা হয়তো রিমা দেবীর আগে থেকেই পরিচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে সে কে বা তারা কারা। এনিওয়ে সুমাইয়া, তুমি রিমা দেবীর ছেলে মেয়ে আর তার ফ্ল্যাটের উল্টো দিকের ওই ভাড়াটে সম্পর্কে খোঁজখবর নিয়েছিলে? হ্যাঁ স্যার, এই যে এই ফাইলেই সব কিছু পেয়ে যাবেন। ও হ্যাঁ, গুড। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনার মায়ের সঙ্গে কি কখনো পাড়ায় কারো কোনো রকমের কখনো কোনো গন্ডগোল, অশান্তি, ঝামেলা কিছু হয়েছিল? না অফিসার, আমার মা অত্যন্ত মিশুকে ছিলেন। পাড়ার সকলের সঙ্গে ওনার অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল। আপনার মা কি একাই থাকতেন? হ্যাঁ অফিসার, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই মা একাই থাকতেন। কেন আপনার বা আপনার বোনের কাছে থাকতেন না কেন? উনি অত্যন্ত স্বাধীনচেতা স্বভাবের ছিলেন। হ্যাঁ স্যার, আমাদের মা বরাবরই সেই টিপিক্যাল ধ্যান ধারণার মানুষ ছিলেন না। কিরকম? আসলে মা বরাবরই খুবই শৌখিন আর মডার্ন। হ্যাঁ স্যার, আমার শাশুড়িমা খুব স্মার্ট ছিলেন, বয়স ওনাকে দমাতে পারেনি। হ্যাঁ স্যার, আমিও বিয়ে হওয়ার পর থেকে এসে দেখেছি আমার শাশুড়ি মা খুবই আধুনিকা। সাজগোজ করতে খুবই ভালোবাসতেন, গয়নাগাটি পরতে আর কিনতেও খুব পছন্দ করতেন। সোনার গয়না? হ্যাঁ, ম্যাক্সিমাম। আপনি তো আগে ব্যাঙ্গালোরে থাকতেন। হ্যাঁ, চাকরির সূত্রে থাকতাম। 2020 সালে আমি কলকাতায় চলে আসি। চাকরি ভালোই চলছে আপনার? মানে মানে বলতে চাইছি যে চাকরিতে লকডাউনের কোনো এফেক্ট পড়েছে কিনা, ইকোনমিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে কিনা। অফিসার, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? আমি জাস্ট জানতে চাইছিলাম। Look, officer, I am quite happy with my job and my economical condition
is enough stable. I hope you better understand. দ্যাটস ফাইন, বাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক ওয়েদার ইউর ইকোনমিক কন্ডিশন ইজ স্টেবল অর নট। এনিওয়ে, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? কাকে সন্দেহ করব বলুন তো? মা খুবই ডাকাবুকো ছিলেন, খুব মনের জোর ছিল ওনার, বয়স ওনাকে দমাতে পারেনি। এই তো আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর উনি দিব্যে একা একা ব্যাঙ্গালোরে আমাদের ওখান থেকে ঘুরে এসেছিলেন। আই সি। মা খুব প্রাণবন্ত আর নির্ভীক মানুষ ছিলেন স্যার। এই তো কয়েক বছর আগে মা মুম্বাই থেকে একাই ঘুরে আসেন। হ্যাঁ স্যার, মায়ের নেশা বলুন শখ বলুন ওই দুটোই, দেশ বিদেশ ঘোরা আর ওই গয়নাগাটি কেনা। তবে মা যে একেবারেই একা থাকতেন তা নয়। হ্যাঁ, আমরা মাঝে মাঝেই ওর যখন ছুটি থাকতো এখানে চলে আসতাম, তখন ওরাও আসতো, সবাই মিলে খুব হৈ হৈ করে কাটাতাম আমরা। অফিসার, কিছু বলবেন রজত বাবু? হ্যাঁ বলবো তো অবশ্যই। আমি বোধহয় অনুমান করতে পারছি আমার মাকে কারা খুন করেছে। তার মানে? তার মানে আমার মুম্বাইয়ের কথা মনে পড়ে গেল। মা আমাকে কয়েকদিন আগে ফোন করেছিল। কি বুঝছো সুমাইয়া? স্যার, রজত বাবু যা বলছে হ্যাঁ। তাতে করে ওনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এই মার্ডার মিস্ট্রির একটা অথেন্টিক ক্লু আমাদের হাতে এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার দেওয়া ইনফরমেশনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি ওই দুজনকে আমাদের হাতে পাওয়াটা খুব দরকার। রাইট স্যার। তুমি ইমিডিয়েটলি রিমা দেবীর সমস্ত ফোন কলসগুলো চেক করে একটা লিস্ট বানাও। দেখো ওদের নম্বরে নিশ্চয়ই থাকবে। ওদের নাম্বার ট্রেস করে ইমিডিয়েটলি ওদের ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করো। যত তাড়াতাড়ি ওদের আমরা অ্যারেস্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই খুনের কিনারা করতে পারবো। হ্যাঁ স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। এক মিনিট, আপনিই তো অমরেশ বাবু? হ্যাঁ স্যার। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে বলুন। আপনিই তো রিমা দেবীর ভাড়াটে? আগে হ্যাঁ স্যার, আমি উল্টো দিকের ফ্ল্যাটেই থাকি। আচ্ছা, রিমা দেবীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? বেশ ভালোই। দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো তো নিশ্চয়ই? হ্যাঁ তা তো হতোই। আচ্ছা কি ব্যাপার বলুন তো? আচ্ছা, এই খুনের আগে মানে ধরুন এই দিন দুয়েক আগে রিমা দেবীর ফ্ল্যাটে কাউকে আসতে দেখেছিলেন আপনি? দিন দুয়েক আগে? কই না তো। ভালো করে ভেবে বলুন। না ম্যাডাম, দেখুন ফ্ল্যাটে তো আসতো ওনার ছেলে, বউ, নাতি অথবা মেয়ে জামাই। তাও দেখুন এই লকডাউন চলছে, সেরকমভাবে আসা যাওয়া ছিল না। দুদিন আগে না ম্যাডাম, আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আপনার সাথে রিমা দেবীর কোনো কথা হয়েছিল? এই যেমন ধরুন উত্তরপ্রদেশ থেকে কেউ এসে ওনার ফ্ল্যাটে আছে। উত্তরপ্রদেশ থেকে? না তো, এই তো 4 দিন আগে সিঁড়িতে দেখা হয়েছিল। ওই সেরকম তো কিছু বলেননি। আচ্ছা, 18 কিংবা 19 তারিখে আপনি ওনার ফ্ল্যাট থেকে কোনো চিৎকার চেঁচামেচি শব্দ পেয়েছেন? কই না তো। ব্যাপারটা কি বলুন তো স্যার? সবই জানতে পারবেন। ঠিক আছে, আপনি এখন আসুন। পাশাপাশি ফ্ল্যাট, কেউ এলে তো চোখে পড়ার কথা। তাছাড়া ভদ্রমহিলার সঙ্গে যখন ওনার ভালো যোগাযোগ ছিল তখন উনি ওকে কিছু বললেন না? ঠিক, নিজের ছেলেকে ফোনে জানালেন অথচ। ঠিক আছে, তুমি নাম্বারটা ট্রেস করো, তারপর বাকিটা দেখছি। চলো। রহস্য ক্রমশ দানা বাঁধছিল। রজত গাঙ্গুলি পুলিশকে কি জানিয়েছিল? উত্তরপ্রদেশ থেকে রিমা গাঙ্গুলির কাছে কেউ এসেছিল কি না, এই প্রশ্নটাই বা পুলিশের মাথায় আসে কেন? কাদের ফোন নাম্বার ট্রেস করার চেষ্টা করছিল পুলিশ? এই ঘটনার পেছনে আসল রহস্যটা কি সেটা জানবো আমরা, কিন্তু তার জন্য কয়েক বছর পিছিয়ে যেতে হবে। রিমা দেবীর স্বামী যখন মারা যান তিনি স্বাভাবিকভাবেই খুবই ভেঙে পড়েছিলেন, কিন্তু মনের জোরে তিনি কিন্তু তার জীবনকে থেমে যেতে দেননি। তিনি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, আনন্দের সঙ্গে জীবন কাটানোর চেষ্টা করতেন।
হ্যালো রজত, বলো মা। তোদের কি খবর রে? দাদু ভাই বৌমা সব কেমন আছে? আমরা ভালো আছি মা। তোমার কি খবর? শরীর ভালো আছে তো? আমি একদম ফিট। হ্যাঁ রে, তুই কি অফিস থেকে ছুটি ছাটা একদম পাচ্ছিস না? মা অফিসের খুব চাপ গো। আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই যাচ্ছ? কার সাথে? কার সাথে আবার? একা? একা? বাবা, এতে এত অবাক হওয়ার কি আছে? কারণ ব্যাঙ্গালোরে তোর ওখান থেকে আমি ঘুরে এলাম না। হ্যাঁ তাইলে, কিন্তু কোনো কিন্তু না। আমি কি একা একা চলাফেরা করি না? কালকে ট্রেন। মুম্বাই কি করতে যাচ্ছ? এই দেখো, কি করতে আবার যাব? ঘুরতে। সাবধানে যেও, ফোন করো। হ্যাঁ হ্যাঁ, তা তো করবই। ভালো কথা মা, আমি চেষ্টা করছি কলকাতায় চলে আসার। উমা, তাই নাকি? এ তো খুব ভালো খবর। কবে আসবি? তারাও সবে কথা বলেছি, দেখি অফিস কি করে, অনেক ব্যাপার আছে তো। আচ্ছা, জানাস তাহলে। এখন রাখি, অনেক গোছগাছ বাকি আছে, কিচ্ছু হয়নি। রাতে ফোন করবো খন। হ্যাঁ আচ্ছা। आइए मैडम। रूम पसंद आया मैडम? बहुत अच्छा। आप फ्रेश हो लीजिए मैडम। हाँ, तुम चाय भेजना। हाँ जी मैडम। थैंक यू मैम। হ্যালো রূপা। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি হোটেলে চেকিং করে গেছি। এই তো চা খাবো, চা খেয়ে স্নানে যাব। আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা, রাখি। বাহ, তুমি তো বেশ ভালো বাংলা বলো। আসলে ম্যাডাম হোটেলে অনেক বাঙালি টুরিস্ট আসে তো তো সবার সাথে কথা বলতে বলতে আমিও বাংলা বলা শিখে গেছি। তা বাঙালির রান্না শিখলে কি করে? ওটা আমার শখ ম্যাডাম। বাহ, খুব ভালো। এই দুপুরে যে খেলাম শুক্তো, মাছের ঝোল, এসব তো তুমি রান্না করেছো? হ্যাঁ ম্যাডাম। খুব ভালো রান্নার হাত তোমার। শোনো প্রাণেশ, আমি যতদিন এই মুম্বাইতে আছি আমার সব রান্না কিন্তু তুমি করবে। আচ্ছা ম্যাডাম, তাই হবে। প্রাণেশ, তুমি কোথায় থাকো? তুমি কি এখানকার ছেলে? না না, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি উত্তরপ্রদেশ। রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। রুই মাছের কালিয়াটা যা খাসা রেঁধেছিস না। তোমার ভালো লেগেছে মা? চমৎকার। এই দাঁড়া দাঁড়া, কি বললি? কি কি বললাম? এক্ষুনি আমাকে কি বলে ডাকলি তুই? মা, মা বলে ডেকেছি। মা? ভুল হয়ে গেছে ম্যাডাম, মুখ ফসকে বলে ফেলেছি, আর হবে না। দূর পাগল, কিচ্ছু ভুল হয়নি। তুই আমাকে মা বলেই ডাকবি। মা বলেই ডাকবো? হ্যাঁ, এই তো এক্ষুনি ডাকলি। কি সুন্দর লাগলো শুনতে। তুই আমাকে মা বলেই ডাকিস। তুমি আপনি রাগ করেনি তো ম্যাডাম? এইবার কিন্তু করব। কেন? এই যে আপনি, ম্যাডাম, আজ থেকে এসব সব বন্ধ। তুই আমাকে মা বলেই ডাকবি, আর আপনি না, তুমি বলে ডাকবি। আচ্ছা ম্যাডাম।
এই কদিন মুম্বাইতে বেড়াতে এসে প্রাণেশ তুই আমার কত কাছের মানুষ হয়ে গেছিস। আমারও মা, এখানে তো কত বাঙালি টুরিস্টই আসে, কিন্তু বিশ্বাস করো কারোর সাথে না আমার এত ভালো সম্পর্ক তৈরি হয়নি। অথচ দেখো তোমার সাথে এই কদিনের আলাপে কেন জানি না তোমাকে আমার নিজের মা বলেই মনে হয়। হ্যাঁ রে, আমি কলকাতায় ফিরে গেলে আমার কথা তোর মনে থাকবে নাকি ভুলে যাবি? কি বলছো মা, তোমাকে আমি ভুলে যাব? কখনো না। কলকাতায় কখনো গেলে আমাকে ফোন করবি কিন্তু। শুধু কলকাতায় গেলে কেন, এখান থেকেই আমি তোমাকে মাঝে মাঝেই ফোন করব। তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে মা। কি করব বল, আমারও তো খারাপ লাগবে, কিন্তু যেতে তো হবেই, ওই ফোনেই কথা হবে। এই চা এসে গেছে, সবার জন্য। নাও, এইগুলো তোলো, তোলো। ফোনটা শোনো না। এই মা, তুমি এখানে বসো তো। এখানে এসো, এখানে এসো। নাও, সবাই নাও। এই সব চান, এই নিয়ে আমার চাটা দাও। তুমি বসো, চাটা নাও। সত্যি মা, হ্যাটস অফ টু ইউ। কেন? বাবা, তুমি কেমন একা একা বোম্বাই ঘুরে এলে? হ্যাঁ, এ আর এমন কি? এই জানিস তো রজত, তোকে একটা কথা বলি। মুম্বাইতে গিয়ে না আমার একজনের সাথে আলাপ হয়েছে, প্রাণেশ। হ্যাঁ, আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের রাঁধুনি কি ভালো বাঙালি রান্না করে, কি বলবো, এখনো মুখে আমার স্বাদ লেগে রয়েছে। বাবা, নন বেঙ্গলি রাঁধুনি বাঙালি রান্না করে? তবে আর বলছি কি। তা কি কি রান্না করে তোমাকে খাওয়ানো শুনি? ব্যাস, এবার এই নিয়ে শুরু হলো। সে তো হবেই রূপা, তোমার বড় যে খুব ভালো রাঁধে। রান্নার কথা শুনে তো লাফিয়ে উঠবেই। কি অর্পণ, তাই তো? একদম ঠিক ঠিক। তা মা, তোমাকে ওখানে প্রাণেশ কি কি রান্না করে খাওয়ানো শুনি? বলতে পারি একটা শর্তে। ও আমাকে যা যা রান্না করে খাইয়েছে সেসব সব তোমাকে রান্না করে আমাকে একদিন খাওয়াতে হবে। আচ্ছা, এখন এই রান্নার কথা বাদ দাও তো, আগে বলো তুমি মুম্বাই কেমন ঘুরলে? হ্যাঁ, সেই সঙ্গে কি কি শপিং করলে সেগুলো সব দেখাও। তার আগে তোমাকে একটা সুখবর দেবো মা। উমা, তাই নাকি? কি সুখবর রে রজত? এই তুমি না, আমি দেব। বাবা তো কলকাতায় চলে আসছে ঠাম্মি। দেখলে দেখলে তোমার ছেলের কাণ্ডটা কেমন ফস করে সব বলে দিল। উমা রজত, এ তো দারুণ ভালো খবর রে। হ্যাঁ মা, তোমাকে আমি ফোনে বলেছিলাম না, আমি সামনের মাসেই কৈখালিতে চলে আসছি, অফিস থেকে ফ্ল্যাট দিচ্ছে। খুব ভালো খবর, খুব ভালো খবর। দারুণ, একদম গুড নিউজ। দাদা, এর জন্য কিন্তু একটা পার্টি দেওয়া চাই। না না, পার্টি নয়, বরং চলো আমরা সবাই দুদিনের জন্য ছুটি নিয়ে কাছে পিঠে থেকে ঘুরে আসি। এ তো খুব ভালো প্রস্তাব। মা, তুমি যাবে তো? গেলেই হয়। কেমন আছো মা? ও প্রাণেশ, কি ব্যাপার রে তোর?
এতদিন বাদে মাকে মনে পড়লো? আমি তো ভালোই আছি, তোর কি খবর? না না মা, তোমাকে আমার সবসময় মনে পড়ে। আসলে মানে কি হয়েছে রে? এমন আমতা আমতা করছিস কেন? আমার খুব বিপদ মা। বিপদ? কেন রে, কি হলো আবার? বলবো মা, বলবো বলেই তো তোমাকে আমি ফোন করেছি। তুই কোথা থেকে কথা বলছিস? বাড়ি থেকে। বল বল, কি হয়েছে বল। মাগো, বিশ্বাস করো মা, আমার না খুব খারাপ অবস্থা। সে কি? কি হয়েছে বলবি তো? লকডাউনে আমার সর্বনাশ হয়ে গেছে মা। হোটেলের চাকরিটা আর নেই। সে কি? হ্যাঁ মা, এখন আমি ইউপিতে আমার গ্রামের বাড়িতেই আছি। কোনো কাজ নেই হাতে, একটা টাকা নেই জানো। এ বাবা, তে এতদিন ফোন করিসনি কেন? ভেবেছিলাম কোনো না কোনো একটা কাজ জুটিয়ে নেব, কিন্তু বুঝতে পেরেছি। মা, তোমার তো অনেক চেনা জানা আছে। এখন তো লকডাউন অনেকটাই হালকা হয়েছে। দেখো না, আমার জন্য কলকাতায় একটা কাজ যদি হয়, রান্নার কাজ। তুই কলকাতায় আসতে পারবি? পারবো মা, কাজ পেলে আমি নিশ্চয়ই আসতে পারবো। এখানে থাকলে তো আমি না খেতে পেয়ে মারা যাব। ছি ছি বাবা, ওসব কথা বলিস না, ওসব কথা বলিস না। সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না। তুই কলকাতায় চলে আয়। কাজ হবে মা? হবে। তুই আমার কাছেই কাজ করবি। কি বলছো মা, তোমার কাছে? কেন, আপত্তি আছে? রাম রাম, কি বলছো তুমি? আপত্তি কেন থাকবে? তুই আমার কাছেই থাকবি, আমারই রান্না করবি। ভয় নেই, আমি তোকে ভালো মাইনেই দেব। কিরে, আসবি তো? কি বলছো মা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি নিশ্চয়ই আসবো। কালকে আমি সব ব্যবস্থা করে তোমাকে জানাচ্ছি মা। ঠিক আছে। মা। কিরে প্রাণেশ, কিছু বলবি? পান খাবে? পান? না বাবা, দুপুরে যা জব্বর খাইয়েছিস, আর আমার পেটে এক ফোঁটা জায়গা নেই। আরে সেই জন্য তো এই পানটা বানিয়ে নিয়ে এলাম। এটা খাও, দেখবি সব হজম হয়ে যাবে। এটা আমাদের স্পেশাল ইউপির পান। বাবা, জর্দা ফর্দা নেই তো? মাথাটাতে ঘুরবে না? না না, জর্দা নেই। এর মধ্যে কিমাম, চবন, ইলাইচি আর সুপারি আছে। নাও। ও দে। হ্যাঁ। কেমন হয়েছে মা? হেব্বি বানিয়েছিস তো। শোন, এবার থেকে না রোজ আমার জন্য একটা পান বানাবি, হ্যাঁ? আচ্ছা শোনা, আজকে আমি সন্ধ্যাবেলায় তোমাকে মুগলাই বানিয়ে খাওয়াবো। মা, তাই নাকি? আচ্ছা বানাস। হ্যাঁ রে, তোর খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। বলছি মা, তোমার সাথে না আমার একটা কথা ছিল। বল না। না, মার পিঠটা ফেলে।
হ্যাঁ বল। বলছিলাম যে আমার একটা বন্ধু, ওর নাম হচ্ছে তাজু। আচ্ছা। ইউপিতে আমরা একই গ্রামে থাকি, তো ওরও কোনো কাম ধান্দা নেই, তো কলকাতায় আজকে একটা কাজ পেয়ে এসেছে। কাজ পেয়েছে? হ্যাঁ পেয়েছে, কিন্তু কাল থেকে ওর জয়েনিং। আসলে এখানে ওর থাকার মতো কোনো জায়গা নেই, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। আরে দূর পাগল, ও কাজ পেয়েছে, আসবে, আজকে রাত্রিটা থাকবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুই ওকে আসতে বল। আচ্ছা। কি বলছো কি মা তুমি? হ্যাঁ, চেনো না জানো না একজন অপরিচিত মানুষকে তুমি রাত্রিবেলা তোমার বাড়িতে থাকতে দিলে? আরে বাবা, প্রাণেশের দেশের লোক। তাতে কি? প্রাণেশই বা তোমার কতদিনের চেনা? বোম্বাইতে গিয়ে ওর সঙ্গে তোমার আলাপ, না চেনো তুমি ওকে ভালো করে, না জানো তুমি ওর স্বভাব চরিত্র। আরে বাবা, ভালো ছেলে রে বাবা, আর তোকে তো আমি সবই বলেছি। আর ভালো না হলে এই কয়েকদিনের মধ্যে এত আপন করে নিতে পারে, এত বড় গলায় মা বলে ডাকতে পারে। মা, তোমার শুধু বয়সই হয়েছে, তুমি কিন্তু এই বাচ্চা মেয়েটাই রয়ে গেছো। আজকালকার দিনে আপনজন কখন ভোল পাল্টায় তার ঠিক নেই। আর এই প্রাণেশ তো কোথাকার কে কোন একটা হোটেলের রাঁধুনি। ওরে রজত, মানুষকে একটু বিশ্বাস করতে শেখ বাবা, নালে বাঁচবি কি করে? ওরা ভালো ছেলে, আমার মানুষ চিনতে ভুল হবে না, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রাখছি, পরে কথা হবে, কেমন? ভদ্রমহিলা মানুষ চিনতে সত্যিই খুব ভুল করেছিলেন। অতিরিক্ত বিশ্বাস করাটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, কিন্তু এই রীমা দেবীর কল লিস্ট ক্র্যাক করে এই প্রাণেশের নাম্বার যখন একবার পাওয়া গেছে, তখন ওকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি, তাহলেই কিন্তু এই কেসটা আমরা সলভ করে ফেলব। রজতবাবু ঠিকই বলেছিলেন। খুনটা তাহলে এরাই করেছে? রাইট। আর মোটিভ হচ্ছে টাকা, গয়না লুট। ওদের টাওয়ার লোকেশন তো ইউপি দেখাচ্ছে স্যার। ইউপি শো করছে। সো হোয়াট? ইউপি পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিয়েছি, আমরা কালকেই রওনা হব। অ্যাট এনি কস্ট ওই দুজনকে আমার চাই। রাইট স্যার। বল, তাড়াতাড়ি বল, কিরে বলবি? মারবেন না স্যার। বলছি সব বলছি। তোরাই তো খুন করেছিলি রীমা গাঙ্গুলিকে। হ্যাঁ। যে ভদ্রমহিলা তোকে এতটা বিশ্বাস করেছিল, দুদিনের আলাপে এতটা নিজের করে নিয়েছিল, সামান্য কটা গয়নার লোভে তুই তাকে খুন করে ফেললি। তুই ওনাকে মা বলে ডাকতিস না? এটা কে? তোর সাকরেদ? কি হলো বল? হ্যাঁ স্যার, ও আমার দেশের লোক। দুজনে মিলে ওনাকে খুন করেছিলি, তাই তো? কি হলো বল? হ্যাঁ স্যার। কিভাবে খুনটা করলি? অত সোনার গয়না দেখে আমার মাথা ঠিক ছিল না। তাজুর সঙ্গে একটা প্ল্যান করি, ও তারপর সেদিনকে রাত্রেই চলে আসে। তারপর
বলবি? এরকম করে আমার দিকে এগোচ্ছিস কেন? হ্যাঁ? এই মামলাতে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একজনকে ওই যিনি দীনেশ প্রসাদ কুক তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাকরেত কি যাদব একজন, সেই যাদবকেও গ্রেপ্তার করা হয়। পুলিশকে বিধাননগর কমিশনারেট এনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বহুদিন অক্লান্ত পরিশ্রমে তাদেরকে গ্রেপ্তার করেন এবং তাদের এগেন্সে চার্জশিট হয়।